শুনছিলাম পূর্বাচল নির্বাচন সংবাদ সংলাপে রাজনীতি প্রথমে আপনার কাছে প্রশ্নটি হচ্ছে একজন সাধারণ নাগরিক যিনি আপনি যে রাজনীতির কথা বলছিলেন, দলীয় রাজনীতি, বিদলীয় রাজনীতি, তার বাইরে থেকে তার অবস্থানটি দেখছিলেন। সুভাষ সিংহ রায় কাজী নজরুলকে কোট করলেন এবং বিভিন্ন বিষয়গুলো আসলো সামনে। রাজনীতি নিয়ে তিনি তার জায়গা থেকে বলেছেন বা আমাদের বিদ্যুৎজনদের ভূমিকা বা প্রাজ্ঞজনদের ভূমিকা নিয়ে তিনি কথা বলেছেন এবং আপনার উত্তরটি জানতে চাই। রাজনীতি নিয়ে কথা বললে কোনো অসুবিধা নেই, কিন্তু দলবাজি নিয়ে কথা বললে একটু সমস্যা আছে। হ্যাঁ, আমি যদি কোনো একটা দলকে এমনভাবে ডিফেন্ড করতে থাকি যেখানে যুক্তিটা হারিয়ে যায়, এবং কখনো কখনো যেমন যদি হয় পরিস্থিতি, যেমন যাদের যদি তামাদি রাজনীতিবিদ বলছেন তারা যদি তামাদি হয়ে যায় তার প্রতি এত আক্রোশ কেন? তার মানে ছায়ার সঙ্গে কুস্তি লেগে গাত্রে হলো ব্যথা। যদি ওরা ছায়া হয়ে ওর সঙ্গে এত কুস্তি লেগে কি প্রয়োজন সুভাষদা? ফলে আমি মনে করি যে এখানেই মূল জিনিসটা নিহিত আছে। যুক্তিটাকে আমরা কি কণ্ঠস্বরের তীব্রতা দিয়ে আরাম করব, অথবা যখন আমরা প্রশাসনকে অতিরিক্ত ক্ষমতায় কাজে লাগাতে চাই তখন আমরা জনগণের উপর কি নিপীড়ন আসতে পারে সেটা ভুলে যাই। যেমন বিএনপি যে কাজটা করছে, এর মধ্যে কি কোনো জনগণের স্বার্থ আছে? এর মধ্যে কোনো জনগণের স্বার্থ নাই। যদি থাকতো, সে কৃষকের দাবিতে আন্দোলন করতো, সে ছাত্রের দাবিতে আন্দোলন করতো, সে শ্রমিকের দাবিতে আন্দোলন করতো। এই বড় মৌসুম 2 দিন পরে বড় ধান হবে, তার আগে কৃষকরা বড় ধাক্কা খেয়ে গেল। এবার 1.5 কোটি টন সবজি উৎপাদন হয়েছিল দেশে। সবজি বিক্রির টাকা থেকে যেটুকু সারপ্লাস হতো সেটা আবার সে বড় ধানে সে বিনিয়োগ করতো। আমাদের দেশে এখন জানেন যে বড় ধানটা হলো আমাদের প্রধান মেইন স্ট্যাপল ফুড। যদি বলি বড় ধানটা হচ্ছে আমাদের প্রধান, বেশি বড়তে যদি আমাদের ঘাটতি হয় তাহলে আমাদের খাদ্য ঘাটতির জায়গায় চলে যেতে পারি। তো এইটা কি এই দলগুলোর চিন্তার মধ্যে আছে? তবে তাদের কোনো বিকল্প ভাবনা আছে যে আওয়ামী লীগ যেভাবে দেশ চালাচ্ছে, কৃষি নীতি আওয়ামী লীগের যা, আওয়ামী লীগের শিল্পনীতি যা, আওয়ামী লীগের শ্রমনীতি যা, তার বিকল্প বিএনপি কোনো শিল্পনীতি শ্রমনীতিকে হাজির করেছে? তাই সে কারণেই বলছি যে আওয়ামী লীগ আবার কি করছে। আওয়ামী লীগ যেমন ধরেন আজকে প্রশাসন কোন জায়গায় চলে গেল, এখন পুলিশের উপর কর্মকর্তা বলছেন আমরা আইনি প্রতিশোধ নেব। পুলিশ কেন প্রতিশোধ নেবে? পুলিশ বলবে আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নেব। শব্দ প্রয়োগটা দেখুন তো। তারপরে ধরুন বলছে যে একটা লাশ পড়লে 2টা লাশ ফেলার ক্ষমতা আমাদের আছে। আমরা আইন প্রয়োগকারী সংস্থার মুখে এরকম কথা কি শুনবো? তাহলে এই যে বলছেন যে ওয়ান পার্টি ডিক্টেটরশিপ অথবা ওয়ান পার্টি ফ্যাসিজমের দিকে আমরা চলে যাবো, এটা যেমন একটা দিক। বিএনপি যেমন জনগণের দাবির তোয়াক্কা করছে না, ক্ষমতা যারা আছেন তারাও কি সেটা ভাবছেন? যে যদি ধরেন যে এর মধ্যে গত 2 দিন ধরে শুনানি হলো গ্যাসের দাম বৃদ্ধির জন্য। প্রত্যেকটা ক্ষেত্রে আমরা হিসেব করে দেখালাম যে গ্যাস গত বছর আমাদের গ্যাস খাতে প্রফিট হয়েছে 3,750 কোটি টাকা। তারপরে গ্যাসের যে 2009 সাল থেকে গ্যাস খাতের যে ফান্ড সেখানে জমা পড়েছে 4,000 কোটি টাকা জমা পড়ে আছে। তারপরে নাকি গ্যাসের দাম বাড়াতে হবে। তারপর কতটুকু হাউস হোল্ড কনজাম্পশন ক্ষেত্রে 122% গ্যাসের দাম বাড়াতে হবে। কেন? আমরা একটা হিসাব করতে চেয়েছিলাম ওখানে। আচ্ছা, সারাদিন যদি একটা গ্যাসের চুলা জ্বলে, প্রতি 1000 ঘনফুট গ্যাসের দাম 144 টাকা করে হাউস হোল্ড কনজাম্পশন আমরা ব্যবহার করি। বিদ্যুৎ উৎপাদনে যেটা 79 টাকা, সার উৎপাদনে যেটা 84 টাকা করে বিক্রি করে। ক্যাপটিভ পাওয়ারের ক্ষেত্রে 118 টাকা। মানে আমরা বাসায় যারা ব্যবহার করি তারা অনেক বেশি দাম দিয়ে গ্যাস ব্যবহার করি। সারাদিন যদি 2টা বার্নার জ্বলেও তারপরে 400 টাকা গ্যাস পুড়তে পারে না এখনকার প্রাইস লেভেল অনুযায়ী সারা মাসে। তাহলেও আবার গ্যাসের দাম কেন বাড়ানো হবে? যদি লস করতো, আমরা একটা হিসাব করে দেখতাম যে লস যদি করতো তাহলে আমরা লস পূরণের জন্য এটা করতাম। তাহলে কেন এই গ্যাসের দাম? আমরা সেখানে দেখলাম বোর্ড মিটিং হয় তিতাসে। বোর্ড মিটিংয়ে তারা বোর্ড মিটিং করেছেন পশু বাংলায়। কোনো হল ভাড়া দেবেন 2.5 লক্ষ টাকা। ডিরেক্টররা মিটিং করবেন, সিটিং অ্যালাউন্স পাবেন 6,000 টাকা করে। বছরের শেষে তার প্রত্যেকে প্রফিট পেয়েছেন। প্রত্যেকটা কর্মচারী শেষে প্রায় 2,500 মতো শ্রমিক কর্মচারী আছে, তারা পেয়েছেন গড়ে 1.5 লক্ষ টাকা করে। প্রফিট পাওয়ার পরে তারা দাম বাড়াবেন। এই যে কাজটা করছেন, এটা সরকার কি জনগণের স্বার্থের কথা বিবেচনা করে করছেন? ফলে একই সঙ্গে 2 ধরনের আক্রমণ নিবন্ধনে পড়ে গেলাম। বিএনপি আগুনে পুড়িয়ে মারছে, গদির জন্য সে দেখাতে চায় জনগণকে যে আমার এতখানি ক্ষমতা আছে যে আমাকে ক্ষমতা না দিলে তোমাকে রাস্তায় পুড়িয়ে মারবো, ফলে ক্ষমতা আমার চাই। আবার যারা ক্ষমতায় আছেন তারাও জনগণের স্বার্থে পদক্ষেপ কি নিচ্ছেন? তাহলে আমরা এই দেশের জনগণ আবার দেখেন পটেনশিয়ালিটি কি। আমাদের দেশের জনগণের এত ক্রাইসিসের মধ্যে আমাদের কৃষি প্রতি বছর প্রতিদিন আমাদের 200 হেক্টর করে আবাদি জমি কমে যাচ্ছে। তারপরেও কৃষি উৎপাদন 1971 সালের তুলনায় আমরা 3 গুণ বাড়িয়েছি। এটা কে বাড়িয়েছে? আমাদের কৃষকদের কি পরিশ্রম ভূমিকা আছে? কিংবা আমাদের শিল্প উৎপাদন বাড়তে বাড়তে এমন যে আপনি ব্যর্থ রাষ্ট্রের মতো প্রায় পাকিস্তানের কথা বললেন। যখন আমরা দেশটা স্বাধীন করেছিলাম পাকিস্তান শিল্পের মতো দেশ ছিল, আমরা একটা পরাধীন দেশ ছিলাম, এবং গত 2 বছর ধরে আমরা পাকিস্তানের তুলনায় অনেক বেশি রপ্তানি করেছি। দেখিয়েছে যে আমাদের শ্রমিকের কি অসাধ্য সাধন করতে পারে। দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে কম মজুরি নিয়ে সবচেয়ে বেশি প্রোডাকশন আমাদের শ্রমিকরা করে। তার মজুরি
কৃষকের স্বার্থ, কৃষকের জন্য বলে কৃষককে ভর্তুকি দেয়। আপনি ভর্তুকি এই কথাটাই তো মানে অপমানজনক। আমরা ট্যাক্স দিয়েছি 1,45,000 কোটি টাকা, ওই ট্যাক্সের টাকা কৃষির জন্য ব্যয় হয়েছে। বলতে পারে জনগণের ট্যাক্সের টাকা কৃষির জন্য বিনিয়োগ করেছে, তাহলে জনগণকে সম্মান দেখানো হয়, মনে হয় ভর্তুকি দিচ্ছে, কৃষক খেয়ে ফেলছে। তাহলে এইরকম যে পরিস্থিতি চলছে ক্ষমতায় থেকে অথবা ক্ষমতায় যাওয়া, আমরা এটা বলছি, এই কথাটা যখন আমি বলছি এটা যদি একটু যুক্তিতে নিতেন, যারা যারা ক্ষমতা আছেন অথবা যারা ক্ষমতা যেতে চান, কিংবা আমাদের মতন যারা জনগণের কথা বলি কিন্তু জনগণের সমর্থনটা পাই না বলে অনেকে আমাদেরকে অবজ্ঞা করেন যে আপনারা জনগণের কথা বলেন, জনগণ তো আপনাদের সঙ্গে নাই। ঠিক আছে, জনগণ আমাদের সঙ্গে নাই, কিন্তু আমরা তো জনগণের যুক্তিটা তুলে ধরার চেষ্টা করছি। ইভেন সলিটিং ভয়েস, একজন একটা মানুষ যদি একটা যুক্তিসঙ্গত কথা বলে, সেই কথাটা কিন্তু বিবেচনা আমরা নেব না। তাহলে